ওকে, ওয়েলকাম সবাইকে। দেখেন, আপনাদেরকে একটা তথ্য শেয়ার করি। একটা দেশের উন্নয়ন প্রবাহ নির্ভর করে ওই দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের উপরে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি? অর্থনৈতিক সচ্ছলতা, সম্ভাবনা। একটা দেশে তেলের খনি আছে, ওরা তেল বিক্রি করে চলতে পারে। ইন্ডাস্ট্রি, মিল কারখানা আছে, ওরা মেশিন ইকুইপমেন্ট বিক্রি করে চলতে পারে, বা অস্ত্রের ব্যবসা আছে। বাংলাদেশে কি আছে বলতে পারেন? আর মানব জন মানব মানুষ, জনশক্তি আছে। জনশক্তি, গুড। জন জনগণ আছে, শক্তি নাকি আসলে পরাশক্তি না অশুভ শক্তি, এটা পরের আলোচনা করি। জনগণ আছে, হ্যাঁ। এদের বাংলাদেশেই একমাত্র দেশ এই মুহূর্তে, বাংলাদেশ এবং ইন্ডিয়া, ফিলিপাইন, যেখানে বাংলাদেশে অন্তত 8 থেকে 10 কোটি যুবক আছে। যুবক মানে কর্মক্ষম, যুবক মানে যে একেবারে 18 বছর বয়স তা না। এদের বয়স 15 থেকে 60। 15-র নিচে যারা, তারা কাজ করতে অক্ষম। 60-এর উপরে যারা, তারাও হয়তো একটু দুর্বল হয়ে যান। কিন্তু 15 থেকে 60 বছর বয়সী জনগণ এই মুহূর্তে বাংলাদেশে 8 থেকে 10 কোটি। আপনি কল্পনা করতে পারেন, একটা দেশে এত মানুষই নাই। এরকম অনেক দেশ আছে পৃথিবীতে। বাংলাদেশে যত কি বলবো, রাস্তাঘাটে বসে থেকে দান চায়, এত মানুষ যে বাংলাদেশে আছে, এরকম মানুষ বিশ্বের অনেক দেশেই নাই। তো 8 কোটি যুবক, এই 8 কোটি কি হবে যদি এই 8 থেকে 9 কোটি মানুষকে, সরকার জনগণকে দক্ষ বানাইতে পারে? তাহলে দেশের উন্নয়ন সম্ভব। না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন খারাপ হবে, অর্থনৈতিক অবস্থাও খারাপ হবে। ঠিক না? এরা যদি বেকার থাকে। জি স্যার। এখন জি এই স্যার। 8 থেকে 10 কোটি মানুষের উপরে নজর পড়েছে বহির্বিশ্বের, যারা উন্নত দেশ। তারা কি চায়? তাদের দেশে ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে, মানুষ নাই, কাজের লোক নাই। তো তারা কাজের লোক চাচ্ছে। তা আমাদের লোক আছে ভাই, কিন্তু এরা স্কিল্ড না। তাহলে কি করতে হবে? তারা বলতেছে ঠিক আছে, এদের উপরে ইনভেস্ট করো। ওই ধান, চাল, খাদ্যদ্রব্য আর দান না করে, ত্রাণ না দিয়ে ট্রেনিং করাও। তো ট্রেনিং করবে ইনস্টিটিউট নাই, ওরা ইনস্টিটিউট করে দিচ্ছে। ইনস্টিটিউট আছে, মেশিন ইকুইপমেন্ট নাই, তারা মেশিন ইকুইপমেন্ট দিচ্ছে। মেশিন ইকুইপমেন্ট আছে, ট্রেনার নাই, ট্রেনিংয়ের ম্যাটেরিয়ালস নাই, এটা তারা তাও দিচ্ছে। অনেক প্রজেক্ট আছে বাংলাদেশে, যারা এই বাংলাদেশকে তারা অর্থায়ন করতেছে ফ্রিতে। কেন? এরা দক্ষ হবে, ওই দেশে ওরা গিয়ে কাজ করবে, সাপোর্ট দেবে। এছাড়াও অনেক দাতা গোষ্ঠী আছে, তাদের দেশের সুনাম অর্জনের জন্য অথবা সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য, ইমপ্যাথি পাওয়ার জন্য তো দান টান করে। এছাড়া বাংলাদেশ সরকারের উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে ঋণ এনে প্রজেক্ট চালাচ্ছে। এই প্রজেক্ট, এই যে জনশক্তি, এরা 41 সাল পর্যন্ত সাস্টেইন করবে। এরা বৃদ্ধ হতে 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 আমাদের দেশে যদি আর পপুলেশন, নিউবর্ন বেবি নাও থাকে, এই 8 কোটি মানুষ বৃদ্ধ হতে সময় লাগবে 2045 সাল, কমপক্ষে 50 সাল। এতকাল ভরাই কিন্তু আমাদের দেশে স্কিলস ট্রেনিং চলবে আশা করা যায়। না হলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এতে অনেকগুলো প্রজেক্ট আসবে, সেই প্রজেক্টে আপনি ট্রেনার হতে পারেন, সেই প্রজেক্টে কাজ করতে পারেন, অ্যাসেসর হতে পারেন। হিউজ অপরচুনিটি আছে। সো আপনি এই সেক্টরে অনেক ভালো দিক আসতেছে, সামনে অনেক ভালো দিন আসতেছে, এটার জন্য অপেক্ষা করেন। আপনাদেরকে আমার একটা স্কিলস পোর্টাল দেখাবো। আপনাদের যাদের বিভিন্ন অকুপেশনে স্কিল লেভেল দেওয়া আছে, সমমনা অকুপেশন, বেকিং, কুকিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, সার্ভিস, এটা সমমনা। সুইং, WSMO, নিট সুইং মেশিন অপারেশন, ট্রেলারিং অ্যান্ড ড্রেস মেকিং, এগুলো সমমনা। কম্পিউটার, IT, গ্রাফিক্স, এগুলো প্রায় সেম। তারপরে প্লাম্বিং, মেশন, রড বাইন্ডিং, এগুলো প্রায় সেম। অটোমেটিভ, ড্রাইভিং, এগুলো প্রায় সেম। এই টাইপের প্রায় কাছাকাছি অকুপেশনে যাদের স্কিলস লেভেল আছে অথবা ভবিষ্যতে করবেন, যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, আপনি কিন্তু ওইগুলোতেও অ্যাসেসমেন্টে যাইতে পারবেন, অথবা ওইগুলোরও ট্রেনার হিসাবে আপনি চাকরি করতে পারবেন। তো একটু পরে আমার স্কিলস পোর্টালটা দেখাবো, ডিফারেন্ট অকুপেশনে অ্যাসেসর হওয়ার বা ট্রেনার হওয়ার সুযোগ আছে। তো ইনি একজন চীনের দার্শনিক, কনফুসিয়াস নাম। উনি বলছেন যে আপনি আসলে কত স্লো একটা গন্তব্যে পৌঁছাইলেন সেটা কিন্তু ব্যাপার না। ব্যাপার হলো আপনি যেন থেমে যায়েন না, আপনি সাকসেস হয়েন। আসলেই কিন্তু দেখেন, মানুষ সারাদিন তো টিভি নিয়ে বসে থাকে না, সন্ধ্যার পরে খবর দেখে, হেডলাইন দেখে, সারাদিন খেলা দেখে না,
সবশেষে রেজাল্ট শোনে, ঠিক না? জি স্যার। আপনি এই 20 দিন জি স্যার। অথবা 1 মাস কি পরিমাণ পরিশ্রম করলেন, কি পরিমাণ পড়াশোনা করলেন, এটা কেউ দেখবে না। দেখবে রেজাল্ট। অ্যাসেসমেন্টের দিন আপনি কম্পিটেন্ট নাকি নট ইয়েট কম্পিটেন্ট। তো আল্লাহ চাইলে আপনার একবারেই হবে, পরিশ্রম যদি জারি থাকে, আপনি যদি এটার মধ্যে লেগে থাকেন। আবার কারো কারো চাইলে, আল্লাহ চাইলে 2বারও লাগে। তো এটা তো সার্টিফিকেটে লেখা থাকবে না যে আপনি কয়বার দিয়ে কম্পিটেন্ট হয়েছেন। একবার দিয়ে হয়তো 2-1টা ইভেন্ট বাকি থাকলো, পরের বার ওই বাকিটুক দিয়ে কম্পিটেন্ট হওয়া যায়, স্কিলের মতোই। এখন আমরা যদি ওই লাবিবের কথায়, নার্গিস আপার কথায় আসি, আফিফের কথায় আসি, যে আমাদের 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর হলো কোর্সটা শেষ হচ্ছে না, করতে চাই, হয়তো টাকা ম্যানেজ হয় না, টাকা হইলে টাইম ম্যানেজ হয় না, টাইম ম্যানেজ হলে অসুস্থ হই, না হলে একটা পরীক্ষা আসে, না হলে বেবির পরীক্ষা থাকে বাচ্চাদের, না হলে অফিসে অনেক কাজের চাপ, ঠিক না? জি জি স্যার। স্যার। এই কোর্সটা আপনার শেষ হবে না যদি আপনি আপনার এই কোর্সটাকে একটা গোল হিসাবে মাথায় না নেন, আর এই গোলটাকে যদি আপনি স্মার্ট না বানান। স্মার্ট মানে SMART। স্মার্টের এসতে স্পেসিফিক, আপনাকে ফিক্সড করে ফেলতে হবে এই মুহূর্তে আপনার অফিসের চাপ, অন্য অন্য কোর্স, অন্য অন্য পড়াশোনা, ফ্যামিলির কাজকাম, অফিসের কাজকাম একটুখানি সাইড করে ফেলতে হবে, একটু অর্গানাইজ ওয়েতে করতে হবে, সেগুলোও দরকার। কিন্তু এই অ্যাসেসর পার্ট বা ট্রেনার অ্যাসেসর পার্টটাকে আপনাকে স্পেসিফিক করে একটা কোর্স আপনার এই মুহূর্তে মূল টার্গেট হিসাবে নিতে হবে, বাদ বাকিগুলোকে একটু সাইড করতে হবে, স্পেসিফিক করতে হয়। হ্যাঁ, এরপরে এটা মেজারেবল করতে হবে, আপনি আসলেই আপনার টার্গেটে পৌঁছাচ্ছেন কিনা এটা দিনে দিনে পরিমাপ করতে হবে। মানুষ যেমন ওই যে মানুষ ওজন মাপে, কয় কেজি হইল, কয় কেজি বাড়লো, গাছের উচ্চতা মাপে, ফুল আসতেছে কিনা, ফল আসতেছে কিনা। তো এইভাবে আপনাকে এটা পরিমাপ করতে হবে। অ্যাসেসমেন্ট দিবেন প্রতিদিন, একদিন 2 মার্ক, একদিন 5 মার্ক, পরের দিন 7, 10, 12, 15, আপনার প্রোগ্রেস হচ্ছে কিনা এটা যদি আপনি পরিমাপ না করেন, তাহলে আপনি ওই টার্গেট অ্যাচিভ করতে পারবেন না। কারণ আপনি জানেনই না আপনার 20টা দিন চলে গেল, আপনার অ্যাচিভমেন্ট কতটুকু আপনি তো জানেন না। তাহলে আমরা যে রেগুলার অ্যাসেসমেন্ট নেব, এইটাতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। এই জন্যই বলছি অ্যাসেসমেন্ট না দিলে তার ওই দিনের ক্লাস নাই, পানিশমেন্ট এটা, ঠিক আছে না? ঠিক আছে স্যার। গোল আপনার ঠিক আছে স্যার। অর্জন হবে যদি সেটা স্মার্ট হয়, মানে স্পেসিফিক করে ফেলে দিতে হবে, একটাই কোর্স এই মুহূর্তে, অন্য কিছু করার দরকার নাই, এটাকে শেষ করেন। দেন এটা মেজারেবল করতে হবে, প্রতিদিন এটার প্রোগ্রেস আপনাকে পরিমাপ করতে হবে, ওয়েট মেশিন দিয়ে মাপতে হবে যে আমার নলেজ ভারী হচ্ছে কিনা। দেন এটাকে অ্যাচিভেবল করতে হবে। কখন অ্যাচিভ হবে? যদি আপনি এটার পিছনে 2-3 ঘন্টা সময় দেন প্রতিদিন। সিভিএলএম নিয়ে অফিসে যাবেন, একটু কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, একটা ইয়ারফোন, ওয়্যারলেস হেডফোন নিয়েই ঘুরবেন, জ্যামে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, আমার ভিডিওটা আবার ওপেন করেন, ইউটিউব না দেখে, ফেসবুক না দেখে ওইটাই একটু শোনেন, ওইটাই একটু দেখেন, 5টা প্রশ্ন মুখস্থ করে ওইটাই একটু লেখেন। এইভাবে যদি অ্যাচিভেবল আপনি না করেন, আমি তো কিছু করতে পারবো না, আপনি তো আমাকে দেখতেও পাবেন না এই 20 দিন, ভিডিওতেই আসবো না, লেকচার দেবো, এটাই আমার কাজ। তো আপনাকে এটা অ্যাচিভেবল করতে হবে, পড়াশোনা করতে হবে। দেন এটা রিলেভেন্ট বা রিয়েলিস্টিক, একদম বাস্তব জীবনের সাথে মিলিয়ে ফেলতে হবে। আর আপনার সাথে তো এটা রিলেভেন্ট, আপনি তো একদম অন্য জগৎ থেকে আসেন না, আপনি তো এই সেক্টরেরই মানুষ হয়েছেন অলরেডি, স্কিল লেভেল কমপ্লিট করেছেন। সেটা আপনার জীবনের সাথে গেঁথে ফেলতে হবে, যার সাথে দেখা হবে এই টপিকগুলো নিয়ে কথা বলতে হবে, সেশনে কী কী শিখলেন এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনার সুযোগ থাকে কলেজদের সাথে, স্টুডেন্টদের সাথে একটু ডিসকাস করবেন, জীবনের সাথে মিশিয়ে ফেলবেন। অ্যান্ড টাইম রেফারেন্স, এই জায়গাটাতে আমরা হেরে যাচ্ছি। সব আছে আমাদের, টাকাও আছে, ইচ্ছাও আছে, সামর্থ্যও আছে, কিন্তু টাইমটা ফিক্সড না যে আমি এই অক্টোবরে না নভেম্বরে না 2025-এ এটা শেষ করব, এটা ফিক্সড না। এটা যার ফিক্সড না হবে সে আগামী 6 মাসেও শেষ করতে পারবেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এই কোর্সটা কন্টিনিউ করবেন, এই ক্লাসের পরেও সিদ্ধান্ত নিতে পারবেন যে কোর্সটা কন্টিনিউ করবেন নাকি আপনি ভর্তি বাতিল করবেন, আজকে সুযোগ থাকবে। তো যদি কন্টিনিউ করেন, আমার রিকোয়েস্ট থাকবে, নেক্সট ব্যাচ আমাদের নভেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যে অ্যাসেসমেন্ট হবে। 8 থেকে 10 তারিখ, ওই দিনই বসার মতো প্রিপারেশন আপনি নেবেন। কারো কোনো কারণে ফ্যামিলির প্রবলেম, আল্লাহ না করুক,
বাচ্চা কাচ্চার ঝামেলা হয়, পরীক্ষা টরীক্ষা হয়, চাকরির পরীক্ষা হয়, অফিসে প্রচুর কাজের চাপ থাকে, মানুষ অসুস্থ হয়। সব কিছুকে ছাপিয়ে যদি আপনি উঠতে না পারেন, আপনি সামনের মাসটা পড়াশোনা করে সামনের মাসের শেষের দিকে নভেম্বরের 23 থেকে 25 তারিখের মধ্যে আরেকটা অ্যাসেসমেন্ট হবে। এনি হাউ এটাতে আপনি বসার চেষ্টা করবেন। এইভাবে যদি টাইম রেফারেন্সড করে না নেন, ফিক্সড করে না নেন, আপনার এই কোর্স আরও 6 মাস লাগবে, শেষ হবে না। তাহলে আমাদের গোল অ্যাচিভ করতে গেলে হতে হবে স্মার্ট। কি হতে হবে? স্মার্ট। স্মার্ট। আমরা স্মার্ট। আপনাকে 4টা স্টাইলে পড়াবো। লাইক আমাদের যে প্রেজেন্টেশন দেখাবো, ভিডিও টিডিও দেখাবো, এবং যা কিছুই আসবে আপনার সামনে এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং নোট ডাউন করতে হবে। ভিজুয়াল স্টাইল বলে। আর একটা লার্নিং স্টাইল হলো অডিটরি। আমরা যে লেকচার দেবো এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এই অনুযায়ী নোট করতে হবে। এরপরে রিড অ্যান্ড রাইট। আমরা যে সিবিএলএম দেবো, কোশ্চেন টোশ্চেন দেবো, এগুলো আপনি পড়বেন এবং খাতায় লিখবেন প্রতিদিন। দেন কাইনেস্থেটিক, যখন সম্ভব হবে কিছু ডেমনস্ট্রেশন আপনাকে যে ওই দিন করে দেখাতে হবে, অভিনয় ভিডিওটা দিয়ে দেবো, আমাদের ভিডিও বানানো আছে। মাঝে মাঝে একটু আপনার স্টুডেন্ট বানিয়ে, লার্নার বানিয়ে আপনি অ্যাসেসরের মতো অভিনয় করা শুরু করবেন আমার ওই ভিডিও দেখে। তাহলে এই যে প্র্যাকটিক্যাল করলেন, অথবা যখন অ্যাসেসমেন্ট দিবেন, সেটা আমাদের এখানে হোক অন্য সেন্টারে হোক, তখন আপনাকে সরাসরি কিছু কাজ হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে, যেটাকে বলছে কাইনেস্থেটিক স্টাইল। এই 4টার মাধ্যমে আপনি সমৃদ্ধ হবেন। এখন আপনি যদি প্রেজেন্টেশন ঠিক মতো না দেখেন, ক্লাসে জয়েন করে ডিনার টাইম ওইদিকে খাবার খাচ্ছেন, আর আপারা বরদের জন্য রুটি বানাচ্ছেন, শুধু কানে ইয়ারফোন লাগিয়ে শুনতেছেন যে স্যার কি বলে, তাহলে তো আপনার কম্পিটেন্ট হবেন না। একটা স্টাইল বাদ পড়ে গেল, ভিজুয়ালটা বাদ পড়ে গেল। আবার দেখতেছেন ঠিক, ওপেন করে রাখছেন, ওইদিকে আপনার ওখানে ক্লাসরুম এনভায়রনমেন্ট নাই, বাচ্চারা কিচিরমিচির করে, মেহমান আসছে, বর আসছে, ওয়াইফ আসছে, এদের সাথে গল্প করতেছেন, টিভি চলতেছে, হাউকাউ হচ্ছে। শুধু ক্লাসে জয়েন হয়ে থাকলেই কি কম্পিটেন্ট হওয়া সম্ভব? না স্যার। নো, না কোনোদিন স্যার। সম্ভব না। না আপনার স্যার। ফ্যামিলি মেম্বারের সাপোর্ট লাগবে। ফ্যামিলি মেম্বারকে রিকোয়েস্ট না করতে হবে, স্যার। আমাকে একটা মাস সুযোগ দাও, তোমরা অন্তত এই 9টা থেকে 10:30 পর্যন্ত কোনো কথা বলো না, অথবা আপনি একটা রুম একদম ক্লোজ করে দেন, রান্না বান্না খাবার দাবার 8:30টার মধ্যে শেষ করে ফেলেন, অভ্যাসে পরিণত করেন। ফ্যামিলি মেম্বাররা সাপোর্ট করলে আপনার এই কোর্স কমপ্লিট হবে, না হলে হবে না। তো এটা কেন বলছি? তাদের সাপোর্ট থাকলে আপনি ক্লাসটা ভালো মতো দেখতেও পাবেন, শুনতেও পাবেন, এবং পড়তেও পারবেন, লিখতেও পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন। এই 4টা স্টাইলের আমরা 25% করে যদি হিসাব করি, তাহলে 100%। আর একটাও যদি বাদ দেন, 25% ছুটে গেল, তখন আপনি কম্পিটেন্ট হবেন না। এবং আপনাকে শিখতে হবে এই কোর্সে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, 3টা মিলেই হয় কম্পিটেন্সি। এইটা 1956 সালে এই যে অ্যাডাম ব্লুমস, ওনারা এই তত্ত্ব আমাদেরকে শেয়ার করেন যে মানুষ কগনিটিভ ডোমেইনের মাধ্যমে নলেজ অর্জন করে মাথা দিয়ে। সো আপনাকে মাথা খাটাইতে হবে। অ্যাফেক্টিভ ডোমেইন দিয়ে অ্যাটিটিউড অর্জন করে, মানে ইমোশন, ফিলিংস, অর্থাৎ মনের ব্যাপার, মনে একদম গেঁথে নিতে হবে, ক্যারেক্টারাইজেশন করতে হবে, নিজেকে আজকে থেকে অ্যাসেসর ভাবতে হবে, ট্রেনার ভাবতে হবে, এই অনুযায়ী আচার আচরণ পরিবর্তন করতে হবে। দেন সাইকোমোটর ডোমেইন, হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে, ট্যাকটাইল লার্নিংয়ের মাধ্যমে, লার্নিং বাই ডুইং অর মুভিংয়ের মাধ্যমে, কোনো কিছু করার মাধ্যমে, অ্যাপ্লাই বা প্রয়োগ করার মাধ্যমে আপনি স্কিলস অর্জন করবেন। তাহলে নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, 3টা মিলে হয় কম্পিটেন্সি, তখন আপনি কম্পিটেন্ট হবেন। আমাদের এই পড়াশোনাগুলো আপনি শুনবেন, পড়বেন, তাহলে কগনিটিভ ডোমেইনে সমৃদ্ধ হবেন, আচার আচরণ সেভাবে ধারণ করবেন, মেনে নেবেন, অ্যান্ড প্র্যাকটিস করবেন, তাহলে আপনার এটা সম্ভব। আর যখন পড়বেন, দয়া করে শুধু মুখস্থ করবেন না, শুধু রিডিং পড়বেন না। এটা তো আপনার বাচ্চাও পারে, ক্লাস 5-এ পড়ে, ওর একটা বই দেন, ও সব পড়ে আপনাকে শোনাবে। শুধু না পড়ে কগনিটিভ ডোমেইনে সমৃদ্ধ হতে গেলে, জ্ঞান অর্জন ভালোভাবে করতে গেলে, নট অনলি রিমেম্বারিং, শুধু রিডিং পড়লে হবে না, মুখস্থ করলে হবে না, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতে হবে। তার চেয়ে ভালো অ্যাপ্লাই, ওটা যদি প্রয়োগ করেন, আজকে যা শুনলেন এগুলো পড়বেন, মুখস্থ করবেন, কালকে সেটা অন্যকে বলার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। দেন অ্যানালাইসিস করার চেষ্টা করবেন সেই জ্ঞানগুলো নিয়ে, এবং ইভ্যালুয়েশন করার চেষ্টা করবেন যে আমি যে অন্যকে বলতেছি স্যারের সাথে বা সিবিএলএমের সাথে মিল আছে কিনা, এটা ভুল হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। দেন ক্রিয়েট, এই ক্রিয়েশন লেভেলে যখন পৌঁছাবেন,
তখন আপনি জ্ঞানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবেন, সত্যি সত্যি ট্রেনার বা অ্যাসেসর হয়ে যাবেন এই জ্ঞান দিয়ে। যদি আমাদের এই পড়াশোনার জ্ঞান দিয়ে আপনি নতুন কিছু তৈরি করতে পারেন, তাহলে শুধু মুখস্থ করলে হবে না, বুঝে প্রয়োগ না করবেন? স্যার। হ্যাঁ স্যার, বুঝে শুনে স্যার প্রয়োগ বুঝে করতে হবে। ওকে, তখন আপনার জ্ঞান হবে। আর আচার আচরণ, ক্যারেক্টারাইজেশন, অ্যাফেক্টিভ ডোমেইন কিভাবে হবে জানেন? আমরা যে পড়াবো এগুলোকে রেসপন্স করতে, রিসিভ করতে হবে। আমরা যা দেব, এই যে লেকচার, ক্লাস, মডিউল, সিভিএলএম, যা কিছুই আপনাদেরকে প্রোভাইড করব, এটা রিসিভ করতে হবে। এবং আমাদের কথাগুলোও খুব ভালো ভালো কথা বলবো। হুম, ভালো মানুষগিরি দেখাবো কিন্তু আপনাদের সামনে। আমি অনেক ভালো অনেক কিছু বলবো, এগুলো একটু শুনতে হবে, মানতে হবে, এবং এগুলোকে রেসপন্স করতে হবে, হ্যাঁ না, বা যা দেব, ওই যে অ্যাসেসমেন্ট দিতে বলছি, লিখতে হবে। গ্রুপে অনেক কিছু দেখবেন, ক্লাসে অনেক কিছু হবে, এগুলো রেসপন্স করতে হবে এবং ভ্যালু দিতে হবে। এগুলো যদি আপনি দাম না দেন, পাত্তা না দেন, এড়িয়ে যান, আমাদের লেকচার যদি এড়িয়ে যান, আমাদের দেওয়া সিভিএলএম, নোটফোট, অ্যাসেসমেন্ট, এগুলো যদি এড়িয়ে যান, ভ্যালু না দেন, তাহলে আপনার এই কোর্স কমপ্লিট হবে না। এবং অর্গানাইজিংলি আপনি একটা নোট তৈরি করবেন, 20 টাকা 30 টাকা দামের একটা খাতা কিনবেন শুধু এই সিভিটির কোর্সের জন্যই। যতগুলো ফর্মেটিভ দেব প্রিন্ট আউট করবেন, 2 পৃষ্ঠার কোশ্চেন তো 5 টাকা লাগবে আপনার প্রতিদিন। এগুলো প্রিন্ট আউট করবেন, গুছিয়ে রাখবেন। বইগুলো দাগ দিয়ে দেবো, একটা হাইলাইটার মার্কার কিনবেন, ওই টপিকগুলো আপনি হাইলাইট করবেন, দাগ দিবেন। এইভাবে অর্গানাইজিংলি এই কোর্সটা যদি করেন, তখন আপনার একটা ক্যারেক্টারাইজেশন আসবে। দিন শেষে আপনি অ্যাসেসর হবেন, কোর্স শেষে অ্যাসেসরের আচরণ ধারণ করতে পারবেন, ট্রেনার হবেন। আর যদি দক্ষ হতে চান, স্কিলড হতে চান এই সেক্টরে, তাহলে কি করতে হবে? প্রথম ইমিটেশন, কপি। আমি কি করে লেকচার দেই, একটা টপিকে আমি কি বলি, এইভাবে বলার চেষ্টা করবেন। মানুষ ইমিটেট করার মাধ্যমে শেখে। আপনার বাচ্চা, আপনি যেভাবে টাই পরেন, যেভাবে ব্রাশ করেন, যেভাবে শেভ করেন, যেভাবে গোসল করেন, যেভাবে সাজুগুজু করেন, ওইভাবেই করার ট্রাই করে। সো স্টুডেন্টরা শিখবে তার ট্রেনারকে কপি করে। যদিও আমি ট্রেনার না, আপনারা স্টুডেন্ট না, উই আর কলিগস, তবে আমাকে কপি করেন। আপনি এই সেক্টরাল আলোচনাগুলো আমার মতো করে মনে রেখে বলার চেষ্টা করবেন, অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এরপরে আমার ইনস্ট্রাকশন ফলো করে নিজের মতো করে প্র্যাকটিস করবেন, তখন প্রিসিশন লেভেলে পৌঁছাবেন। দেন দেখবেন আপনি আর্টিস্ট হয়ে গেছেন। আমি কিভাবে বলি এটাকে ছাড়িয়ে আপনি অন্যভাবে কোনো স্টুডেন্টকে বোঝাতে পারবেন। মানে এই যে অ্যাসেসর পার্টের পড়াগুলো, ট্রেনার অ্যাসেসর পার্টের পড়াগুলো আমি যে আপনাদের সাথে শেয়ার করব, এটা প্রথমে আপনি ইমিটেট করার চেষ্টা করবেন, আমাকে কপি করবেন, এই অনুযায়ী অন্যকে বলার চেষ্টা করবেন, আমার ইনস্ট্রাকশন ফলো করে প্র্যাকটিস করবেন। তখন আপনি প্রিসিশন লেভেলে পৌঁছাবেন, একটু এক্সপার্ট হবেন। এক্সপার্ট হওয়ার পরে দেখবেন আরও যদি প্র্যাকটিস করেন, আপনি একদম আর্টিস্টের মতো, আপনাকেও ছাড়িয়ে যাবেন, আমাকেও ছাড়িয়ে যাবেন। দিন শেষে ন্যাচারালাইজেশন লেভেলে পৌঁছাবেন। মানে আপনি আহ, প্রথমে যে কপি করলেন, আপনার আর কপি করতে হচ্ছে না, নিজেই এক্সপার্ট। এমদাদ সাহেবের চেয়ে আপনি ভালো ট্রেনার হবেন ইনশাল্লাহ, এবং সেই দোয়াও করি। যেদিন আপনি ন্যাচারালাইজেশন লেভেলে পৌঁছাবেন, মানে আপনার ট্রেনারকে ছাড়িয়ে যাবেন, আপনার নিজেকেও ছাড়িয়ে যাবেন, ন্যাচারালি আপনি একজন সত্যি সত্যি ভালো অ্যাসেসর এবং ভালো ট্রেনার হবেন, সেদিন কিন্তু আমার ভালো লাগবে। সেদিন কেবল আপনার কোর্স কমপ্লিট হবে, আমি মনে করি আমার দায়িত্ব সেদিন শেষ হবে। যেদিন আমার চেয়ে আপনি ভালো অ্যাসেসর, ভালো ট্রেনার হবেন, এই সেক্টরে আমার চেয়ে ভালো জ্ঞান অর্জন করবেন, ভালো পারফরমেন্স দেখাবেন, সেদিন মনে করব আমি ধন্য। এবং সে দোয়াও থাকলো। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। স্যার দোয়ার পাশাপাশি শুধু রাস্তাটা দেখায় দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। রাস্তা এতক্ষণ বলতেছিলাম, আর একটু বলবো, বলে শেষ করে দেব। ইনশাল্লাহ স্যার। দেখেন, আমার আমার চেয়ে ভালো ট্রেনার হতে পারবেন কি পারবেন না, শুনে হয়তো মনে হতে পারে যে স্যার তো খুব ইয়ে করতেছে, কি বলে, খুব মোটিভেশন দিচ্ছে, সস্তা কথা শোনাচ্ছে, পাম্পট্টি দিচ্ছে। নো, একটা ছোট্ট ভিডিও দেখায়, দেখেন অনেকক্ষণ গল্প করছি তো, সম্ভব কিনা দেখেন। এই যে ইমিটেট করতেছে, পড়ে গেছে, মেন্টর শেখাচ্ছে যে এইভাবে আসো।
বেচারা ট্রেনারের বয়স হয়ে গেছে, আর পারতেছে না, ব্যাকডেটেড হয়ে গেছে। কি দেখলেন ভিডিওটাতে? শুরুতে দেখলাম স্যার হুটহুট খেয়ে পড়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে একসময় সেও ট্রেনার হয়ে গেছে। আমি বলছি না শুরুতে আমরা কলিগ, আমি আজকে স্পিকার, আপনি অডিয়েন্স, কালকে হয়তো আপনি স্পিকার হবেন, আমি অডিয়েন্স হব। এইভাবে আমাদের নলেজ শেয়ারিং হবে এবং এক সময় আপনারা আমার চেয়ে ভালো ট্রেনার হবেন আপনার অকুপেশনে অথবা সিভিটিতে। সেটা সম্ভব, এটা কিন্তু কঠিন কিছু না। এইভাবে একজন আরেকজনের মাধ্যমে শিখতে পারে। তা আমি কি করে এখানে আসলাম? আমাদের চেয়েও তো ভালো ট্রেনার আছে, তো তারা রাস্তা ছেড়ে দিয়েছে, আমাদেরকে শিখিয়েছে। তারা আর এখন বয়স টয়স হয়ে গেছে, আরও বিজি হয়ে গেছেন, ওনারা কনসালটেন্ট হয়ে গেছেন, আমাদেরকে ছেড়ে দিচ্ছে। ফিল্ডে আমরা আছি, আপনারা এক সময় আসবেন, আমরা থাকবো না, হয়তো এর চেয়ে ভালো কিছু করবো, অথবা এটাও স্টপ হয়ে যাবে, অন্য কিছু করব। আপনারা করবেন, এর চেয়ে আপনারাও আবার এক সময় ভালো, আরো ভালো পজিশনে যাবেন। এভাবেই তো দেশ চলছে, পৃথিবী চলছে, নাকি? জি জি স্যার। স্যার। সম্ভব। আর একটা কথা শুনুন, ধরেন 25 জন মানুষ দৌড় প্রতিযোগিতা দিল। তো যিনি সবার আগে গন্তব্যে পৌঁছাবেন তিনি কত হবেন? ফার্স্ট ফার্স্ট। প্রথম হবে। কেউ একজন তো 25তম হবে, সবার শেষে যে যাবে সে কত হবে? 25তম। 25। 25তম হবে। কিন্তু গ্যালারিতে দর্শক ছিল 5,000। ওই 5,000 জনের কারোই কি সুযোগ আছে 1 থেকে 25-এর মধ্যে আসার? না স্যার। না স্যার। কারণ তারা কেউ পার্টিসিপেন্ট না, না তারা স্যার। দর্শক। না। তারা জি দর্শক, স্যার। তারা আজীবন দেখবে, না স্যার। আজীবন দেখবে। তো এখানে যারা আছে, কেউ একবারে কম্পিটেন্ট হবেন, কেউ 2বারে হবেন, কেউ 3বারে হবেন, বাট যারা দর্শক তারা আজীবন দর্শক। কি হবে আপনার জি লাইফে? স্যার। 4-5টা হাজার টাকাই না হয় যাবে। দেখেন তো এর মধ্যে কি আছে। টাকা পয়সা তো মানুষের কতভাবেই শেষ হয়। 2-3টা ওই বরকে নিয়ে, বাচ্চাকে নিয়ে 2-3 জন মানুষ একসাথে খাইলে, 2-3টা বর না, কিন্তু আবার 2-3টা মানুষ বলতে চাইছিলাম, আপনারা আবার খারাপ করেন না, স্লিপ অফ টাং। তো বলছি যে 2-3টা মেহমান আসলে আমাদের 4-5 হাজার টাকা কিন্তু একদিনে শেষ হয়ে যায়। তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে এখানে। আপনারা যারা জয়েন হয়েছেন অনেকের কিন্তু এই সামর্থ্যটা নাই, সময়ের সামর্থ্য নাই, সুস্থতার সামর্থ্য নাই, হয়তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল নাই, একটা ল্যাপটপ নাই, অথবা এই 4-5 হাজার টাকাও নাই। তো আলহামদুলিল্লাহ আপনাদের এই সামর্থ্য আছে, এটার একটা শেষ দেখেন। এই টাকা এমনি নষ্ট হয়ে যাবে। প্র্যাকটিস করেন, ট্রাই করেন, একবারে হবে না, 2বারে হবে। আরেকটা ব্যাপার হলো, আপনাদের চেয়ে দুর্বল লোকজন, অনেক অ্যাসেসর আছে আপনাদের চেয়ে দুর্বল। তো আপনি এই সেক্টরে না আসার কারণে দেখবেন ওই দুর্বল লোকের আন্ডারে আপনার অ্যাসেসমেন্ট হয়েছে। তো আপনি আসেন না, এই দোষ তো আপনার, বাস্তবতা স্যার। ওনার তো না, দোষ তো আপনার। জি তো স্যার। আপনারা আসেন, এক্সপার্ট লোকজন বের হয়ে আসেন, সেক্টরের অনেক উপকার হবে, ভালো জাজমেন্ট হবে আপনার মাধ্যমে, ভালো ছেলেমেয়েরা সার্টিফিকেট পাবে, ভালো বাছাই প্রক্রিয়া, আপনার ডিটেকশন, আইডেন্টিফিকেশন অন্যের চেয়ে ভালো হবে। এই ব্রত নিয়ে মনে মনে আইডিয়া নিয়ে ভালো ট্রেনিং করেন, ভালো অ্যাসেসর হন, ভালো জাজমেন্ট করবেন, দক্ষ লোকজন আপনার হাতে সার্টিফাইড হোক। আর যারা ট্রেনার হবেন, ভালো ইনশাআল্লাহ স্যার। ট্রেনার হন, ইনশাআল্লাহ দেশ সেরা ট্রেনার হবেন। যদি আপনি সিবিটি এর মেথড ধারণ করতে পারেন, এটা অ্যাপ্লাই করে ট্রেনিং করাতে পারেন, 1 মাস পরে আপনার আচরণ বদলাবে। আজকে আপনি কি, আপনাকে আমি 20 দিন পরে বলবো আপনি কি হয়ে বের হবেন, যদি এগুলো বুঝতে পারেন। এবং আপনার 1 মাস পরের আপনার স্টুডেন্ট আপনার ক্লাস ছাড়া কারো ক্লাস করবে না।
এটাকে আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাকে, আপনি যদি এই সিবিটির মেথডে অ্যাপ্লাই করে ট্রেনিং করান, আপনার ক্লাসের আগে যারা ক্লাস করিয়েছে তাদের আর ভালো লাগবে না, আর আপনার ক্লাসের পরে যারা ক্লাসে ইন করবে ছাত্র বলবে যে এই স্যারের ক্লাস করব না। যদি প্রপার মেথড আপনি অ্যাপ্লাই করেন, সবগুলো নিয়মকানুন, আর এটা সম্ভব। প্র্যাকটিসের মাধ্যমে আপনি একজন ভালো ট্রেনার হবেন, দেশসেরা ট্রেনার হবেন, আপনার ডিমান্ড বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ স্যার। এই ট্রেনিং করা আমাদের কিছু ছোট্ট গ্রাউন্ড রুল আছে, মানে নিয়ম কানুন আছে আমাদের আচার আচরণের। রেসপেক্টফুল হইতে হবে। এখানে যারা জয়েন করছে প্রত্যেকেই, এমনও মানুষ আছে যারা আমার চেয়ে হাই প্রোফাইল, আমি তো কি তাদের পায়ের ধুলার যোগ্যও না, জুতার যোগ্যও না, এরকম মানুষ এখানে ক্লাস করতেছে এখন আপনার সাথে। আবার অসুস্থ, প্রতিবন্ধী, নারী, গরিব, দুস্থ, এতিম এরকম মানুষও আছে। কাউকে যেন আমাদের কথা দ্বারা আঘাত না করি, রেসপেক্ট করব সবাইকে এবং ফুল অ্যাটেনশন দেব, সবার প্রতি ভালো ধারণা পোষণ করব। এই ট্রেনিংয়ের গোপনীয়তা রক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে অনেক ফর্মাল, ইনফর্মাল, অফিসিয়াল, আনঅফিসিয়াল কথা হবে। এগুলো কি বাইরে টাইরে বলে বেড়ানো যাবে? না স্যার। না স্যার। অনেক কিছু শেয়ারিং হবে, এগুলো কারোর সাথে শেয়ার না করা ভালো হবে। দেন ওপেন অ্যান্ড অনেস্ট হইতে হবে। পড়ালেখার ব্যাপারে আপনি যত আলোচনা এখানে করতে পারেন, কারো পার্সোনাল অথবা প্রাইভেট ইস্যু আমাদেরকে শোনাবেন না, নিজেরটাও না অন্যেরটাও না। কোনো ইনস্টিটিউটের নাম বলে, কোনো ট্রেনার বা কোনো অ্যাসেসরের নাম উচ্চারণ করে এখানে কোনো কথা বলা যাবে না। এমনিতেই আমি শুনতে পছন্দ করি না দুইটা জিনিস, একটা হলো অন্যের দুর্নাম আর আমার নিজের প্রশংসা, শুনতে পছন্দ করি না। তো কারো নাম বলে এখানে আপনি কোনো আলোচনা করবেন না। এমনিতেই পছন্দ করি না, 2 নাম্বার রেকর্ড থেকে যায়, আজীবন থাকবে, ওই লোকটা শুনলে কষ্ট পাবে। ইনস্টিটিউটের নাম, ট্রেনারের নাম, অ্যাসেসরের নাম এসব বলবেন না। আর আপনার পার্সোনাল আলোচনাও করবেন না। এখানে পড়ালেখার ব্যাপারে ডিসকাস হবে এখানে এবং গ্রুপে। নন জাজমেন্টাল হইতে হবেন। অন্যের বয়স, ধর্ম, আর্থিক অবস্থা, জেন্ডার এই সকল বিষয়ে কোনো আপনি বিচার বিশ্লেষণ করতে যাবেন না, কারণ কার মধ্যে কী থাকে আপনি বুঝতে পারবেন না। এমনকি সেন্সিটিভ হইতে হবে। তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে কি ঠাট্টা মশকরাও করা যাবে না। উপজাতি থাকতে পারে, আদিবাসী থাকতে পারে, মেয়ে থাকতে পারে, কমন জেন্ডারের মানুষও থাকতে পারে। তাদেরকে নিয়ে কি কটাক্ষ করা যাবে, হাসাহাসি করা যাবে, মজা ঠাট্টা করা যাবে? না স্যার। আর একসেপ্টিং হইতে হবে। আমি যার সাথে কথা বলবো, মানে বক্তা যিনি, আমি হই আর আপনাদের মধ্যে থেকে কেউ একজন হন, তার আইডিয়া অ্যান্ড অপিনিয়ন্স খুব ভালোভাবে শুনতে হবে, থামিয়ে দেওয়া যাবে না। দায়িত্ব যেহেতু আমাকে দিয়েছেন, আমরা এখান থেকে গাইড করব। আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর দিবেন। ভুল হলেও অন্যজন আবার বলতে যায় না যে ভুল হচ্ছে, কি বলতেছেন অথবা ঠিক বলতেছেন না, এগুলো বলার দরকার নেই। যার যার আইডিয়া শেষে দিবে, পরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব। এখন আপনাদেরকে আমি একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কোশ্চেন দেখাবো, মানে কোশ্চেনের প্যাটার্ন আর কি, যে কীভাবে কোন টাইপের কোশ্চেন আসে। নিজেদের বানানো কোশ্চেন, যদিও ফর্মেটিভ কোশ্চেন এগুলো, তাহলে আপনার একটা আইডিয়া আসবে কোশ্চেন কেমন হবে। শোনা যাচ্ছে? আমার কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আগে আপাদের মধ্য থেকে বলবেন, তারপরে স্যারদের মধ্য থেকে শুনবো। বলেন, আমি কোশ্চেনটা বের করতে করতে আপনারা বলতে থাকেন। স্যার, ট্রেনার প্লাস অ্যাসেসরদের যে রিটার্নটা হবে প্রথমে, তো ওটা ওই 25 মার্কের মধ্যেই হবে, বা কোশ্চেনের প্যাটার্নটা ওটার কেমন হয়? সেম ওটা সেম। কি ওই অ্যাসেসরদের যে 12টা সিবিএলএম থেকে 25টা কোশ্চেন। দেখেন, আমি একটা কোশ্চেন ওপেন করেছি, যদিও এটা আমাদের স্টুডেন্টদের, কালকেই আপনারা ক্লাস করার পরে পরশু দিনে এটা এই কোশ্চেন পাবেন। তো ধরে নেন এটা ফাইনাল কোশ্চেন। হ্যাঁ, এখানে এই যে এমসিকিউ 1, তো এইটার উত্তর কোনটা আপনাকে সেটা ঠিক দিতে হবে। কারিকুলামের কম্পোনেন্ট এটা। আচ্ছা, দেখা যাবে, আমি ওপেন করতেছি। এখন নিশ্চয় দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। না স্যার, দেখা যাবে। হয়তো নেটওয়ার্কের সমস্যা, স্যার, আপনি এখন দেখতে দেখা পাবেন। যাবে। আসলাম, দেখতে পান? জি স্যার, এখন দেখা যায়। এটাকে রাউন্ড করতে হয় অথবা টিক দিতে হয়, ওই আপনার স্কিল পার্টের মতোই। কোনটা সঠিক উত্তর সেটাকে আপনাকে রাউন্ড করতে হয় অথবা টিক দিতে হয়। এরকম আপনি কোশ্চেন পাবেন 10টা এমসিকিউ। এগুলো তো আমরা পড়াবো, আশা করি উত্তর খুঁজে বের করতে পারবেন এই 4টার মধ্যে থেকে একটা।
এ হলো 10টা এমসিকিউ, এরপরে 5টা ম্যাচিং থাকবে এরকম। এর সাথে মিলাইতে হবে ডাইমেনশন অফ কম্পিটেন্সি নিচের কোনটি, এই যে টাস্ক স্কিল, এটা লিখতে হবে। কন্টিজেন্সি কোনটা, প্রবলেম সলভিং, এইভাবে লিখতে হবে শুধু। তো এই যে 15 মার্ক, এই 15 কিন্তু কঠিন না, তবে কোশ্চেনগুলো একটু কনফিউজিং হয়, সবই উত্তর মনে হয়, এই আর কি। আপনি যদি থরলি একদম ধারাবাহিকভাবে সিভিএলএম লাইন বাই লাইন পড়েন, মানে মডিউলগুলো বইগুলো, তখন দেখবেন এই 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 লাইনগুলো পরিচিত মনে হবে, টিক দিতে পারবেন, তখন পরিচিত মনে হবে। খুবই সহজ এবং কম পড়তে হবে। এরপরে যে 10টা লিখিত, এই যে ছোট ছোট জায়গা থাকবে, এর মধ্যে আপনাকে লিখে শেষ করতে হবে। তো খুব বেশি না, 2 লাইন 3 লাইন, 2 শব্দ, 5 শব্দ, এরকম। মোট 25টা কোশ্চেন থাকবে, এর মধ্যে 20টা পারতে হবে। বুঝেছি কোশ্চেন প্যাটার্ন? ইয়েস জি স্যার। স্যার। এইরকম কোশ্চেন প্রতিদিন আপনাদেরকে দেওয়া হবে। প্রতিদিন আপনারা আপনাদের এরকম কোশ্চেন প্রিন্ট করে লিখবেন অথবা খাতায় লিখবেন উত্তর, লিখে ছবি তুলে আমরা একটা নাম্বার দেব, হয়তো জাকারিয়ার নাম্বার দেব, ওখানে আপনি পাঠাবেন। আপনাকে ফিডব্যাক দিবে হয়েছে কি হয় নাই, কি কয়টা হয়েছে, ওইটা নিয়ে আমরা একটু গ্রুপে আলোচনা করব। প্রথমে আমরা আগে পড়াশোনা করব, ক্লাসের শেষের দিকে ওই কোশ্চেন নিয়ে ডিসকাশন করব, যে আবার আমি আলোচনা করব সঠিক উত্তর কোনটা, কেন অপশন একটা হইলো বাকি 3টা হইলো না। এগুলো নিয়ে যখন অনেক বিশ্লেষণ হবে, আলোচনা হবে, আপনার ডেইলি 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 একটা প্রোগ্রেস আসবে, একটা অভ্যাসে পরিণত হবে। বিশ্বাস হয় আমাকে? জি স্যার ইনশাল্লাহ। স্যার। স্যার জি স্যার বিশ্বাস হয়। অবিশ্বাস জি করেন স্যার। না, আপনার আপনার জীবন থেকে সর্বোচ্চ 4-5টা জি হাজার স্যার। টাকাই যাবে, তাছাড়া তো আর কিছু যাবে না। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। একটু দেরিতে জয়েন করেছি, জার্নিতে ছিলাম, এখনো আছি, তাও ক্লাস করছি। আচ্ছা ঠিক আছে, বা আপনি বলবেন। মনোযোগ দিয়েই করার চেষ্টা করছি, খুব ভালো লাগতেছে ক্লাস। আপনি তো এই প্রথম ক্লাসটা পাইছিলেন না, তো আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, কেমন লাগলো? 2-3টা ক্লাস করছিলেন আপনি শেষের দিকে গত ব্যাচে। জি, জি স্যার, খুবই অনুপ্রেরণাদায়ক লাগছে। মানে মনে হচ্ছে যে এক্ষুনি পড়ে ফেলি, বাকিটা আসলে কাজ করে শেষ করতে পারলে ভাববো যে পারছি। চেষ্টা করতেছি স্যার। ঠিক আছে। আহ, তাহলে আমরা টাইমলি অ্যাটেন্ড করব, প্রতিদিনের পড়ালেখা প্রতিদিন শেষ করব, নাহলে ডেলি ডেলি কিন্তু পড়া বেড়ে যাবে। জি, আর হলো জি ফর্মাল ইনশাল্লাহ। অ্যাসেসমেন্টগুলো জি স্যার। দেব। তাহলে আমার মনে হয় যে পড়ার জমে থাকবে না, আশা করি আপনারা জি, পারবেন। হুম। তা আমরা এই কালকে থেকে আমরা আপনি যে কোশ্চেন গুলো দিবেন ওগুলো আপনাকে পার্সোনাল আমি ইয়েতে। নাম্বার দেব, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হ্যাঁ, পাঠাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তো প্রতিদিন এটা ইনশাল্লাহ প্রিপেয়ার করে ফেলবো স্যার। হ্যাঁ, এখন মানে আমরা করবো ইনশাল্লাহ। হ্যান্ড রেইজ করেন, কে কে কথা বলবেন। ওকে, মীর, মীর স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন স্যার। আলহামদুলিল্লাহ। স্যার, আগামীকাল আমাদের কোন সেশন নিয়ে কথা হবে স্যার, একটু কি প্লিজ জানতে পারি? হ্যাঁ প্লিজ নিশ্চয়, যদিও এখানে একটা সিরিয়াল আপনাদেরকে দিয়েছি, তবে কালকে অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিস, এটা নিয়ে আগে আলোচনা করব। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আর গ্রুপে অ্যাসেসরদের জন্য একটা লিঙ্ক শেয়ার করব, আপনারা ওগুলো ফটোকপি করবেন, আর ট্রেনার অ্যাসেসরদের আলাদা একটা লিঙ্ক শেয়ার করব। খেয়াল করে দেখেন, ভুল করে আবার অন্যটা ফটোকপি করেন না। ফটোকপি করে পেজ গণনা করে পয়সা দিয়েন। কালকে সবগুলি জি, ফটোকপি করবেন। পিডিএফ থেকে থ্যাংক ইউ স্যার। ফটোকপি হয় এইরকম দোকানে যাবেন। নার্গিস আপা বলেন। স্যার, আমি তো মোট 11টা বই পাইছি। নার্গিস আপা বলেন। স্যার আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম তার উত্তরটা আপনি দিয়ে দিয়েছেন। আমি প্রশ্ন করতে চাইছিলাম যে সিবিএলএম টা কিভাবে পাইবো। তো হ্যাঁ, আপনি বললেন যে আপনি লিংক শেয়ার দিয়ে দেবো। করবেন এবং আমরা ফটোকপি করব। ইয়েস। আসলাম বলেন, 11টাই পাবেন, আচ্ছা একটা কম পাবেন, ওটা পড়তে হবে না, বা ওটা অন্যভাবে পড়াবো, সমস্যা নেই। স্যার, সিবিএলএম টা যদি আমি প্রিন্ট করে নিই, আমার বাসায় প্রিন্টার আছে, তাইলে কি ইজি হবে? করে নেন, সেটা আপনার ব্যাপার। বই ওকে, আকারে থ্যাংক ইউ বাইন্ডিং স্যার। করবেন যেন আবার পৃষ্ঠা ছিঁড়ে টিড়ে না যায়, তাহলে আবার অনেক টপিক হারিয়ে ফেলবেন, এই আর কি। তো আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আমার আরেকটা কথা ছিল। বলেন। স্যার, এখানে একটা সিবিএলএম পাইছি, যেটাতে উপরে প্রত্যেকটা সিবিএলএম এর উপরে একটা করে যে যে সিবিএলএম, সেই সিবিএলএম এর মানে
লেখা আছে, কিন্তু একটার উপরে সেই মূল আচ্ছা ঠিক আছে, আপনি টেক্সটটা এই নেই। বিষয়ে পরে বললেন, থামেন আপনি, বুঝছি আমি। আফিফ বলেন। স্যার আমাদের ক্লাস কি প্রতিদিন 9টা 15-তে হবে? শুক্রবার ছুটি, এছাড়া প্রতিদিন হবে। আর ইন কেস অফ ইমার্জেন্সিতে আপনারাও আমাকে জানাবেন যে আজকে ক্লাসে জয়েন করতে পারবো না বা লেট হবে বা অ্যাসেসমেন্ট এই কারণে দিতে পারি নাই। আমারও যদি কখনো লেট হয় বা আগে ক্লাসে জয়েন করতে হয়, আমি আগে নোটিশ দিয়ে দেব। বুঝেছেন? জি স্যার। জি স্যার। ওকে স্যার। স্যার আর জি বলেন, তৌকির ইলাহি। স্যার ওই যে ফেস টু ফেস ক্লাসের বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমরা ধন্যবাদ আপনাকে। এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে 23-24 তারিখের দিকে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট নেব। ফাইনাল নিয়ে আমি একটু বোঝার চেষ্টা করব আসলে আপনারা পড়াশোনা করছেন কিনা। যদি ভালো করেন, পরামর্শ দেব যে অ্যাসেসমেন্টে বসেন, ফাইনালে বসেন। আর যদি ভালো না করেন, তাহলে বলবো যে পরের মাসে আরও পড়াশোনা করে তারপরে অ্যাসেসমেন্টে বসেন। তো যখন অ্যাসেসমেন্ট ফাইনালি দিবেন, তখন আপনি গাইবান্ধাতে আসবেন, হোস্টেল আছে, এখানে থাকবেন, থেকে ফিজিক্যাল ট্রেনিং করে অ্যাসেসমেন্ট দিয়ে বাসায় চলে যাবেন। এই তো। মানে স্যার আমি ফর্মেটিভ যে ফাইনাল দিব মনে করেন সেটার জন্য যাব আগে, নাকি না না একবারে না না না, ফাইনালের জন্য যাব? একদম ফাইনালের জন্য আসবেন। ফর্মেটিভ দিতে কি আর গাইবান্ধায় আসা যাবে? আপনাদেরকে আমার পোর্টালটা দেখাচ্ছি, আমার নিজের। হুম, এটা আমার কিন্তু, এই যে প্রোফাইল, এইটা আমার ফোন নাম্বার শেষে 99, নাম দেখাচ্ছে না, এটা ড্যাশবোর্ড। তার প্রোফাইলে ছবি থাকে না? ছবি থাকে না। দেখেন, রেগুলারের অ্যাসেসমেন্ট পরিচালনা করেছি 11টা, আরপিএল পরিচালনা করেছি 13টা। তো অ্যাসাইন্ড অ্যাসেসমেন্ট কোথায় কোথায় করেছি, বিভিন্ন ইনস্টিটিউটের নাম থাকে এখানে, কোথায় কোথায় করছি। এসডিসি, পেন্সিল বক্স, চট্টগ্রাম বিকেটিটিসি, রাজশাহী বিকেটিটিসি, এশিয়া ইনোভেশন, রিজদা, নরসিংদী, শিলমান্দি, বসুন্ধরা, এইগুলো আর কি। এখন আমি কয়টার অ্যাসেসর দেখেন, শুরুর দিকে হয়েছে তো আমরা একটু সুযোগ পাইছিলাম, মানে আবেদন করলেই অ্যাপ্রুভ, এখন আবার একটু যাচাই বাছাই করে।